আলোকের ঝর্ণাধারায় আপনাদের স্বাগত। পর্ব 13। নহবত বাড়ির এতটুকু বাসা। দক্ষিণেশ্বরের সারদা মায়ের থাকার ব্যবস্থা নহবত বাড়িতেই করা হলো। 1847 সালে রানী রাসমণি গঙ্গা তীরের কুঠি বাড়ির সঙ্গে 20 একরের এই জমি কেনেন, যেটি আগে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের ছিল। তখন এই স্থান সাহেবান বাগিচা বলে পরিচিত ছিল। রাসমণি কালী মন্দির নির্মাণের দেখাশোনার জন্য জামাই মথুরবাবুকে নিয়ে প্রায় কুঠিবাড়িতে থাকতেন। পরবর্তী সময়ে ঠাকুর মন্দিরের পুরোহিত হয়ে এই বাড়ির নিচতলায় গঙ্গার দিকে একটা ঘরে বেশ কবছর ছিলেন। মথুরবাবুর দেহত্যাগের পর ঠাকুর কালী মন্দিরের উত্তর পশ্চিম দিকের ঘরে থাকতেন, বর্তমানে যাকে ঠাকুরের ঘর বলা হয়। এই কুঠিবাড়িরই পশ্চিম দিকে দোতলা নহবত বাড়ি। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নাতনি লক্ষ্মীর সঙ্গে নহবতেরই দোতলার একটা ঘরে থাকতেন। সারদা থাকতেন নহবতের নিচতলার ঘরে। এই ঘরটির আকার অষ্টভুজ ধরনের। ঘরের মেঝের পরিমাণ খুব বেশি হলে 50 ফুট। তার মধ্যে মা সারদার খাওয়া বসা শোয়া। স্বল্প জায়গাতেই মায়ের রান্নার বাসন, হাঁড়ি কড়াই, জলের মাটির জালা, মশলাপাতি, চাল ডাল তেল নুন সব এক কোণে থাকত। এছাড়া মাথার ওপরে শিকেগুলোতে থাকত ঠাকুরের জন্য হাঁড়িতে রাখা জিওনো মাছ আর ওষুধ পথ্য। রান্না করার স্থানটুকু না থাকায় সারদা সিঁড়ির নিচে রাঁধতেন। এই কারণে তাকে বারবার ঘর বার করতে হতো। ঘরের দরজা এত নিচু ছিল যে মাঝে মাঝে তার মাথা ঠুকে যেত। অনেক সময় মাথায় ক্ষত হয়ে যেত। সারদা মায়ের ভাসুরঝি লক্ষ্মীও দোতলার ঘর ছেড়ে তার কাছে শুতে আরম্ভ করল। এছাড়াও ঠাকুরের মহিলা ভক্তদের বসার ঘরও ছিল এইটি। ধর্মালোচনা শুনতে এসে বেশি রাত হয়ে গেলে মহিলা ভক্তদের ঠাকুর ঘরে থাকার জন্য এই ঘরেই পাঠিয়ে দিতেন। তাদের জন্য সারদাকে আবার রাঁধতে হতো। বিধবা মহিলা থাকলে তার জন্য আবার নতুন বাসন মেজে যা থাকতো তাই রান্না করে খাওয়াতেন। তার জন্য অনেক সময় সারদা মা নিজে অভুক্ত থাকতেন। যেমন সন্তানকে খাইয়ে মা ছিটে ফোঁটা যা থাকে তাই খায়। শুধু কি তাই, অতিথিদের ওই ছোট ঘরে শোয়ার জায়গা দিয়ে নিজে বসেই সারা রাত কাটিয়ে দিতেন। সীমা কখনো একথা নিজ মুখে বলতেন না। মাঝে মধ্যে ঘনিষ্ঠদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছেন, নহবতে যে কি করে কাটিয়েছি তা কে বুঝবে। শ্রীমর স্ত্রী নিকুঞ্জ দেবী, গোলাপ মা, যোগিন মা সবাই বলতো যে মা এইটুকু ঘরে কি করে থাকে। সারদা বলতেন, ঘর দেখেছ, ওপরে সব শিকে ঝুলছে। গেরস্থ ঘরে মানুষের যা যা দরকার, মশলা টসলা সব, এমনকি ঠাকুরের জন্য মাছ পর্যন্ত জিওনো আছে। সিধে হয়ে দাঁড়ানোর জো ছিল না। দাঁড়াতে গেলেই মাথায় লেগে লেগে ফুলে গিয়েছিল। তাতেই উঠতুম বসতুম। আবার কোনো মেয়েকে ঠাকুর যদি বলতেন থাকতে, সেও আমার সঙ্গে সেইটুকুর ভেতর শুতো। হয়তো তাকে শুয়ে আমার বসে রাত কাটাতে হয়েছে। ঠাকুর নিজেই নহবতের ঘরকে খাঁচা বলতেন। ঠাকুরের মহিলা ভক্তরা সীমাকে দেখতে এসে বলতেন, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। যেমন অসংখ্য কষ্টের মধ্যেও বনবাসকালে শ্রীরামের সঙ্গ লাভ করে সীতার মন আনন্দে পরিপূর্ণ হয়ে থাকত। কিন্তু এখানে কিছু দূরে থেকেও ঠাকুরের দর্শন লাভই অনেক সময় দুর্লভ হয়ে উঠত। নহবতের বেড়ার ফাঁক দিয়ে ঘন্টার পর ঘন্টা ঠাকুরকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে বাত হয়ে যায়। সেই বাতের যন্ত্রণা শ্রীমাকে সারা জীবন সইতে হয়েছে। দিন রাত ঠাকুরের কাছে লোক আসছে
আর সারদা নহবতের ঝুপড়ির ভেতর থেকে হাত জোর করে দাঁড়িয়ে তার কীর্তন শুনতেন ও মনে মনে প্রণাম করতেন। ঠাকুরের মেয়ে ভক্তদের দেখে সারদা ভাবতেন তিনিও যদি তার মেয়ে ভক্ত হতেন তবে তার কাছে বসে কত কথা শুনতেন। টিসিতা চাতকীর মতো সারদা নহবত বাড়িতে ঠাকুরের অপেক্ষায় সীতাদেবীর মতো যেন নির্বাসিত জীবন যাপন করতেন। দক্ষিণেশ্বরের খাজাঞ্চি একবার বলেছিলেন যে তিনি এখানে আছেন শুনেছি, তবে কখনো দেখিনি। নহবত থেকে লোকের সামনে সারদার বেরোনো কঠিন ছিল, এমনকি প্রাকৃতিক প্রয়োজন চেপে রাখতে রাখতে তার স্থায়ী পেটের অসুখ হয়ে যায়। সারদা মায়ের কষ্ট ঠাকুরের হৃদয়ে স্পর্শ করত। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়। দুপুরে যখন কালী মন্দিরে খাওয়ার পর্ব মিটলে সকলে বিশ্রাম নিত, তখন ঠাকুর পঞ্চবটিতে গিয়ে নিজে দেখে আসতেন কেউ আশেপাশে আছে কিনা। যদি দেখতেন কেউ নেই, তখন মা সারদাকে বলতেন, এই সময় যাও, কেউ নেই। সারদাও পাড়ি গিন্নিদের কাছে বেড়াতে যেতেন। সন্ধ্যার সময় যখন সকলে কালী মন্দিরের আরতি দেখতে যেত, তখন সারদা ফিরে আসতেন। আজকের মতো এখানেই শেষ হলো। আবার আগামী পর্বে আপনাদের সামনে আসব। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন।